বাসর ঘরে আমার বস চাঁদনিকে দেখে আমি যেন আকাশ থেকে না মহাকাশ থেকে পড়লাম। যেই বস আজকে আমার বিয়ে সেটা জেনেও আমাকে ছুটি দেয়নি, বিয়ের দিন আমাকে হাফ বেলা কাজ করতে হয়েছে, সেই কষ্টে আমার মুডটা এক বিন্দু পরিমাণ ভালো না। তার মধ্যে বাসর ঘরে এত বড় সারপ্রাইজ যেন কল্পনায় আসেনি। আবার দেখি বস বিয়ের শাড়ি গয়না সব পরে আছে, ল্যাপটপ আর নিয়ে ফাইল নিয়ে কাজ করছে। তাহলে এসব কিছু আমার বসের কাণ্ড কারখানা? এটা কিভাবে সম্ভব? বুঝতে পারছি দোষ আমার মা বাবার ভিতরেই। ওদের টাকা দেখলেই মাথা ঠিক থাকে না। নিশ্চয়ই চাঁদনি টাকার লোভ দেখিয়েছে, আর মা বাবা কি না করতে পারে? কিন্তু বস আমাকে বিয়ে করলো কেন? কোনোদিন তো বসের সাথে হাসি দিয়ে দু একটা কথাও বলিনি। সবার সাথে যেমন আচরণ, আমার সাথেও তেমন আচরণ। কি দেখে বস আমাকে বিয়ে করে ফেললো বুঝতেই পারছি না। যতটুকু মনে হয় অফিসের সবার কাছ থেকে শুনেছি বস খুব স্বার্থপর মানুষ। নিজের কার্য হাসিল হলেই বস তাকে ভুলে যায়। তাহলে কি আমি কি তার ফাঁদে পা দিয়েছি, তাই বলে একেবারে বিয়ে করে ফেলবে? নাকি কোনো মিস্টেক হচ্ছে? ভুলের কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে সে কবুল বলে এসেছে। চাঁদনি তেমন একটা সুন্দরী না, চিকন। বলে না ছোট মরিচের ঝাল বেশি, সেই অবস্থা। ওর ফ্যামিলি সম্পর্কে তেমন কিছুই জানি না, কারণ প্রয়োজন মনে করিনি। চাঁদনি কি আমাকে ভালোবাসে? কিন্তু আমি তো কিছুই বুঝি নাই। আমার কাজ ছিল শুধু অফিসে যাওয়া, বসে কাজ করা, আবার আসা, এতটুকুই। এর মধ্যে আমি একটা মেয়ে আবার প্রেমে পড়ে গেল, সেটা আবার বস। ভাবতেই নিজেকে একটু স্পেশাল মনে হচ্ছে। 25 বছরে আজ পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শে যায়নি। জানি না প্রথম হাতের ছোঁয়া কেমন হবে। পূর্বের কোনো প্ল্যান নেই বলে বাসর ঘরে ঢোকার আগে রাইটার ওসমানের পেজের কয়েকটি গল্প পড়েছিলাম। ধুর, হালায় কি সব বলদমার্কা গল্প লেখে, সব গল্প সিনিয়র মেয়েদের নিয়ে। কিন্তু বাসর ঘরে এসে দেখি মেয়েটা আমার থেকে ছোট। যাই হোক, আমি আস্তে আস্তে খাটে গিয়ে বসলাম। আমি খাটের কাছে গেলে চাঁদনি ফাইল ল্যাপটপ বন্ধ করে মাথায় ঘোমটা দিয়ে প্রকৃত বউয়ের মতো বসলো। আমিও মাথার থেকে ঘোমটা নামালাম এবং আমার পায়ে ধরে সালাম করলো। আমি আমার মানিব্যাগটা তার হাতে দিলাম। ও আবার খাটে গিয়ে বসলো। আমি শুকনা গলায় বললাম, বস আপনি এখানে? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আপনার নামটা জানি কি? কি পুরা কপাল আমার! কি এমন মেয়ে কপালে জুটলো আমার নামটা জানে না? আমি হতাশ কণ্ঠে বললাম, তাসিম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সব বুঝিয়ে বলি। বলেন। আসলে আমাদের কোম্পানিটা অনেক ডাউন আছে, কিন্তু আপনি কোম্পানিতে জয়েন হওয়ার পর অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমাদের কোম্পানিটা অনেক পরিবর্তন হয়েছে। আসলে আমি আপনাকে ধন্যবাদ দিতে এখানে চলে এসেছি। ফালতু কথার আর জায়গা পান না। আপনি অফিসে আমার বস, এখানে আমার বউ। আমি যেভাবে বলবো সেভাবেই হবে। আমি শুনেছি আপনি অনেক স্বার্থপর মেয়ে। এখন বলেন কোন স্বার্থে আমাকে বিয়ে করেছেন? জানি আপনার স্বার্থ হাসিল হলেই আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। আপনি এমন করছেন কেন? আপনাকে আমার ভালো লাগে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারিনি। দেখেন, আজাইরা ফালতু কথা বলবেন না। মাথা এমনিতেই গরম হয়ে আছে, কারণ আজকে বিয়ের দিনই আমাকে দিয়ে কাজ করিয়েছেন। জীবনে শুনলাম না বিয়ের দিন কেউ কাজ করে, আবার এখানে আমার বউ হয়ে বসে আছে। ভাবছিলাম সারপ্রাইজ দিব আপনাকে। যতটুকু আশা করছিলেন তার চেয়ে বেশি সারপ্রাইজ পেয়েছি। বিশ্বাস করেন, আপনাকে আমি দেখতেই পারি না। সারাটা দিন কাজ নিয়ে পড়ে থাকেন, অফিসের সবাই আপনাকে নিয়ে কানাঘোষা করে। দেখি চাঁদনি মাথা নিচু করে চুপচাপ হয়ে বসে আছে। বসের আগের কীর্তিকলাপগুলো মনে হলেই মাঝে মাঝে শরীর কাঁটা দিয়ে ওঠে। একদিন প্রচণ্ড জ্বর আসছিল, ছুটি চাইলে কত কথা শুনেছিল। উল্টা থ্রেট দিল, যদি অফিস মিস হয় তাহলে 1 মাসের বেতন কাট। বাধ্য হয়ে অফিসে অ্যাটেন্ড করতে হয়েছে এই জ্বরের মধ্যে। সে আবার আমাকে বাড়তি কাজ দিয়েছিল। ওই দিন কষ্টে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। ভাবছিলাম মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে। শরীরের ভিতরে থেকেই একটা যে চলে আসলো। আমি চাঁদনির থুতনিটা ধরে কষিয়ে ঠাস করে একটা চড় দিলাম। ও ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। ওর ভিতরে থেকে চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম। বললাম, মনে আছে একবার আমি জ্বরের জন্য ছুটি চাইছিলাম, তখন আপনি কি খারাপ ব্যবহারটাই না করেছিলেন। সেজন্য আমাকে মারবেন? সেদিনের কথা মনে হইলে আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। এত নিষ্ঠুর কি করে হতে পারেন আপনি? ওই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনার কাছে যেহেতু প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, তাহলে বিয়ে করতে আসতেন কেন? যান গিয়ে কাজ করেন। ভুলে যেন না,
আমি আপনার বস। সরি বস, ভুল হয়েছে, মাফ করে দিন। এখন এখান থেকে সরেন, ঘুম ধরছে আপনার কারণেই। যদি আজকের দিনটা ছুটি দিতেন। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি তার সাথেও এমন ব্যবহার করতেন? জানি না। আচ্ছা ঘুমন। আপনার ঘুমানো বন্ধ, আপনি বসে বসে কাজ করেন। বছর রাতে বসেও উনি কাজ করেন। এমন আজব মেয়ের কথা আমি জীবনে শুনিনি। আমিও আপনার পাশে ঘুমোবো। পাগল নাকি? বাসর রাতটা আপনার পাশে ঘুমোতে দিন। আমি বউয়ের জন্য একটা স্বর্ণের আংটি কিনছিলাম, ভাবছিলাম এটা তাকে উপহার দেব, কিন্তু এখন আমার চোখে সবচেয়ে নিষ্ঠুর মানুষটাই আমার বউ। এখন তাকে কি করে দেই? যতই কিছু হোক না, আমার বউ তো, এটা তার হক। আমি নরম কণ্ঠে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার হাতটা দাও। চাঁদনি ভয়ে ভয়ে হাত এগিয়ে দিল, দেখি তার হাত কাঁপছে। আমি তার হাত স্পর্শ করলাম, নিজের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করলো। আমি তার হাতে একটা চুমুর প্রলেপ এঁকে দিলাম, পকেট থেকে স্বর্ণের আংটিটা পরিয়ে দিলাম তার আঙ্গুলে। দেখে চাঁদনি একটা হাসি দিল, বলল, অনেক ধন্যবাদ। আমি এটা চাঁদনিকে দেইনি, এটা আমার জীবনসঙ্গীকে দিয়েছি। আমি আপনার জীবন সঙ্গী। আমি বাঁকা হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লাম, দেখে চাঁদনি গয়না খুলে আমার পাশে শুয়ে পড়লো। আমি চাঁদনির দিকে ফিরে বললাম, আচ্ছা আপনি আমাকে বিয়ে করছেন কেন? আমি ছাড়া তো আরও অনেক মানুষ আছে। আপনাকে আমার ভালো লাগে, আপনার ব্যবহার কথাবার্তা খুবই ভালো লাগে আমার, সেই জন্য আমি সোজা আপনার কাছে চলে এসেছি। মা আব্বাকে কত টাকা দিয়েছেন? সেটা বলা যাবে না। ওকে, সেটা জানতে আমার বেশিক্ষণ লাগবে না। আমাকে আপনার কেমন লাগে সেটা তো বললেন না। বলেই আর কি লাভ, যা হবার হয়ে গেছে। আচ্ছা শুনুন, এই কাজটা আমি বুঝতে পারছি না কিভাবে করলে ভালো হবে। চাঁদনি ল্যাপটপ আমার দিকে এগিয়ে দিল। আমি চাঁদনির হাত থেকে ল্যাপটপ নিয়ে বললাম, দূর রাখেন আপনার ল্যাপটপ। আমি চাঁদনিকে ধরে আমার উপরে উঠালাম। চাঁদনি লম্বা লম্বা চুল আমার মুখের উপরে এসে পড়লো। আমি ফুট দিয়ে সরিয়ে দিলাম, আর চুল থেকে অদ্ভুত একটা ঘ্রাণ আসছিল। চাঁদনি আর আমার চোখ এক হলো। চাঁদনি লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেললো। আমি চাঁদনির গোলাপের ঠোঁট দুটো নিজের ঠোঁটে রাখলাম। কতক্ষণ রাখলাম আমি জানি না। একসময় দেখি চাঁদনি আমাকে তার দু হাত দিয়ে জড়িয়ে ধরছে আর আমার ঠোঁট দুটি কামড়ে ধরলো। আমি আর মুখ থেকে ঠোঁট সরিয়ে বললাম, এই আপনি আমার দিচ্ছেন কেন? ব্যথা লাগে না? জীবনে প্রথম, তাই কিছু বুঝি না। আচ্ছা সমস্যা নেই, এখন ঘুমান। চাঁদনি মুখটা কালো করে বলল। হুম। চাঁদনি আমার উপর থেকে নেমে আমাকে জোরে ধরে শুয়ে পড়লো। কতক্ষণ ঘুমালাম জানি না, ঘড়ি ধরে দেখি 3টা বাজে। চাঁদনি আমাকে জোরে ধরে ঘুমাচ্ছে। আমি একটু নাড়াচাড়া করতেই চাঁদনি বলল, ঘুমে ধরছে না? চাঁদনি ঠোঁটে আবারও আমার ঠোঁট রাখলাম। অনেকক্ষণ রাখলাম, কিন্তু শেষের সময় নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। চাঁদনি আমাকে ছাড়নি, যা হওয়ার দরকার তা হয়ে গেছে। পরদিন সকালে চাঁদনি বলতেছে অফিস থেকে ঘুরে আসবে। আমি বললাম, চলো আমিও যাব। তাহলে আরো মজা হবে। চাঁদনির গাড়ি নিয়ে দুজনে কোম্পানিতে আসলাম। আমাদের দুজনকে একসাথে দেখেই সবাই অবাক, যেন তারা নিজেদেরকেই চিনতে পারছে না। অনেকের মুখের ভাব দেখে বুঝলাম আমাকে অনেক কিছু বলার আছে। আমরা দুজনে চাঁদনির অফিসে প্রবেশ করলাম, গিয়ে চেয়ারে বসলাম। এমন সময় চাঁদনি আমার কাছে এসে আমাকে একটা কষিয়ে চড় দিয়ে বলল, এই আচ্ছা, এখানে কি করছিস? যা গিয়ে কাজে মন দে। আপনি আমাকে চড় মারলেন কেন? আর আমাকে বাচ্চা বললেন কেন? তো আপনাকে কি মানুষের বাচ্চা বলবো? চাঁদনি, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আমি আপনার স্বামী, সাবধানে কথাবার্তা বলেন। স্বামী আপনি ঘরে, এখানে আমি বস, আর আপনি বসের কথা শুনতে বাধ্য। দূর রাখেন আপনার বস, নাটক মারাচ্ছেন এখানে। স্ত্রীর উপর স্বামীর হক সবসময় এক, কোনো ভিন্নতা নেই। আমাকে ভিন্নতা শেখাতে আসবেন না, এখন গিয়ে কাজ করুন। আমি বুঝতে পারছি না চাঁদনির আবার হঠাৎ করে কি হয়ে গেল, ও এমন করছে কেন? আমি চাঁদনির শরীর ধরে বললাম, চাঁদনি এটা আমি তাফিম, ভালো করে তাকিয়ে দেখো। চাঁদনি আমার হাত ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল। আপনার তো সাহস কম না, আপনি আমার শরীরে হাত দেন। জানেন আমি কে? এক্ষুনি আপনাকে জেলের 14 শিকের ভিতরে ঢোকানোর ক্ষমতা আমার আছে। এখন কাজে যাবেন নাকি নাকি সিকিউরিটি ডাকবো? আপনি পাগল হয়ে গেছেন? আপনি পাগল হয়ে গেছেন নাকি? এটা বলতে বলতে আমি বাইরে বেরিয়ে আসলাম। লুকিয়ে লুকিয়ে কোম্পানি থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে আসলাম। রাগে শরীর থেকে আগুন বের হচ্ছে। ও বস, তার বস আমি বের করব। আমাকে চল মারছে, আমাকে বাচ্চা বলছে।
সে নিজেকে কি মনে করে? বস বলে সে তার হাজবেন্ডের উপর হাত তুলছে? কাজ করানোর এত প্যারা মুখে বললেই হতো। আমার শরীর থেকে আগুন বের হচ্ছে। গোসলখানায় ঢুকে পড়লাম। আপাতত বাসায় কেউ নেই, কারণ মা আব্বা থাকে অন্য ফ্ল্যাটে। বিয়ের পর নিয়ত ছিল আলাদা হয়ে যাব, সেটাই নিজেই আলাদা ফ্ল্যাট ভাড়া করে নিলাম। পরিচয় দেওয়ার কিছু নেই, আমি তাফিম, মা বাবার একমাত্র ছেলে। পড়ালেখা শেষ করে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি 1 বছর। এখানে বন্ধু বান্ধব অনেক আছে আমার, সবার সাথে না মিশলেও আদনানের সাথে একটু বেশি মেলামেশা হয়। কিন্তু সে 1 সপ্তাহের জন্য কক্সবাজার গিয়েছে ঘুরতে। আমাকে কত জোর করলো যাওয়ার জন্য। আমি আমার কোম্পানির বসের ব্যবহার বুঝিয়ে বললাম। পরে হঠাৎ করেই মা এসে বলল, তোর বিয়ে 2 দিন পর। আমি ভাবলাম দেরি করে লাভ নেই, তাই কোনো আয়োজন ছাড়াই বিয়েটা হয়ে গেল। আমি এক নজর মেয়েকে দেখার প্রয়োজন মনে করিনি, কারণ দেখে কি লাভ? মা যাকে বলবে তাকে বিয়ে করতে হবে। আর সুন্দরটা হলো সম্পূর্ণ প্রয়োজনের বাহিরে। একটা হলেই হয়েছে, বাকিটা আল্লাহর হাতে। কিন্তু হলো কি, এটা আমার কাছে সবচেয়ে বাজে মানুষটি আমার বউ হলো। গত রাত তো ভালোই এনজয় করেছিলাম দুজনে। আজকে অফিসে গিয়ে কি হলো সেটা ভেবে এখন শরীর থেকে আগুন বের হচ্ছে। মন চাচ্ছে চাঁদনিকে কষিয়ে 2টো চড় দিতে। আসুক আজকে বাসায় না আসলে আমি বেঁচে গেলাম। দরকার হলে ওর কোম্পানিতে চাকরি করব না। চাঁদনি বলে বউ হলো ঘরে আর অফিসে বস, এই বসই আজকে বের করব। বিকালে শুয়ে ঘুমাচ্ছি, এমন সময় কলিং বেলের আওয়াজ হলো। আমি দরজা খুলে দেখি চাঁদনি। আমি কোনো কথা না বললেই আবার বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে বসলাম। ও কোথায় গিয়েছে? আমি ডাক দিলাম, চাঁদনি, ওই চাঁদনি। চাঁদনি পাশের রুম থেকে দৌড়ে এসে আমার 2 পা জড়িয়ে ধরলো, বলল, সরি তাফিম, সরি, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আরে আপনি কি করছেন? আমার এই হাত দিয়ে আপনাকে চড় দিয়েছি, আমি আমার হাত ভেঙে ফেলবো। আর এই মুখ দিয়ে আমি আপনাকে বকা দিয়েছি, আমার এই মুখ আমি পুড়িয়ে ফেলবো। আচ্ছা বুঝলাম, এখন ওঠেন, বসেন। আমি চাঁদনির শরীর ধরে বিছানায় আমার পাশে বসালাম। আমি বললাম, এখন বলেন, অফিসে আপনার কি হয়েছিল আর আমাকে চড় দিয়েছেন কেন? আমি নিজেও জানি না আমার কি হয়েছিল। আমি কেনই বা আপনার সাথে খারাপ ব্যবহার করলাম। আপনি যে আমার জীবন সঙ্গী, সেটা আমি ভুলেই গেছিলাম। আপনি ভুলে যাননি? ওই সময় আপনি বলেছিলেন ঘরে হলেন আমার বউ আর অফিসে বস। এটা আবার কেমন কথা? আমি নিজেও জানি না আমার কি হয়েছিল। মিথ্যা কথা, আপনি সব জানেন। আর ইচ্ছা করে আপনি আমার সাথে এরকম করছেন। আমাকে সুন্দর করে বুঝিয়ে বললেই হতো। তাফিম, সরি, আমার ভুল হয়ে গেছে। আর জীবনে যদি এরকম হয়, তাহলে আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাই মাথায় পেতে নেব। মনে থাকবে তো? হুম। যান, খাবার রেডি করেন, খিদা লাগছে। আচ্ছা। চাঁদনি একটা হাসি দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না, চাঁদনির আবার কি হলো? ও অফিসে কি অপমান করলো আর এখানে এসে পায়ে পরে মাপ চাচ্ছে? আচ্ছা, 2-1টা দিন দেখি কি হয়। আবার যদি এরকম করে অফিসে গিয়ে, তাহলে চাঁদনি আমার বউ, সেটা আমি ভুলে যাব। কিছুক্ষণ পর চাঁদনি খাবারের জন্য ডাক দিল। সব কিছু গরম গরম। আমি খাবার টেবিলে বসলাম, চাঁদনিও আমার সাথে বসলো। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। রান্না সত্যি অনেক ভালো হয়েছে। এটাই প্রথম চাঁদনির হাতের রান্না। আমি বললাম, রান্না খুব ভালো হয়েছে, কার কাছ থেকে শিখেছো? সত্যি? ইয়েস, আমি সাকসেস। ইয়েস, আমি সাকসেস ইউটিউব থেকে। অনলাইনে এত ভালো রান্না শিখায়? হুম। যাও ফ্রেশ হও, আমি শুভ। ওকে। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুমটা চোখে আসলো। এমন সময় খেয়াল করলাম চাঁদনি বাথরুম থেকে ডাকছে। কাপড়গুলো দিয়ে যান না। কোথায় কাপড়? ব্যালকনিতে। আচ্ছা। বেলকনি থেকে চাঁদনির কাপড়গুলো হাতে নিলাম, নাকের কাছে নিয়ে তার কাপড়ের ঘ্রাণ নিলাম। সত্যি অপূর্ব ঘ্রাণ। নিজের শরীরের মধ্যে শিরশির এক অনুভূতি হলো। আমি নিজেকে কন্ট্রোল করে বাথরুমে কাপড় দিয়ে রুমে আসলাম। কিছুক্ষণ পর চাঁদনি বাথরুম থেকে বের হলো, এসে চুল আঁচড়ালো। আমি উপর হয়ে শুয়ে আছি আর চোখে চাঁদনির দিকে তাকিয়ে আছি। আর চোখে দেখার কি আছে, দেখলে ভালো করে দেখুন। দূর, এসব কি বলেন? কেন, গত রাতে কি করেছিলেন ভুলে গিয়েছেন? সবই আপনার দোষ। আপনিই তো আমাকে ছাড়ছেন না। এখন আমার দোষ? এক মুহূর্তে আমাকে টাইম নেওয়ার সুযোগ দেয়নি, এখন বলে আমিই সব করেছি। আজের কথা বাদ দিয়ে এখন পিছন থেকে আমার ব্রাতে লাগিয়ে দেন। আমি পারবো না। না, পারতে হবে। আপনি চেষ্টা করবেন। এতদিন লাগিয়েছি ঠিকই, কিন্তু আজকেরটা পারছি না, তাড়াতাড়ি করেন।
আপনি চেষ্টা করেন, পারবেন। আর এতদিন কি করে লাগিয়েছেন? চাঁদনি একেবারে আমার সামনে চলে এসেছে। হাত বাড়ালেই তার নরম গরম সুন্দর উন্মুক্ত পিঠটা আমি তার ব্রাটা ধরে টান দিয়ে হুক দুটো লাগিয়ে দিলাম। চাঁদনি বলল, এখন না প্লিজ, মাত্রই গোসল করলাম, রাতে খাবার তৈরি করতে হবে। এখনো কি আমাকে আপনি করে বলবা? না, তাহলে আমাকেও তুমি বলতে হবে। আচ্ছা। চাঁদনিকে ছেড়ে দিলাম। চাঁদনি আমাকে ঠোঁটে একটা চুমু খেলো, রান্নাঘরের দিকে চলে গেল। আমিও ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু ঘুরবো কোথায়? চা খেয়ে আসি। বের হওয়ার সময় চাঁদনি বলল, কোথায় যাও? বাইরে। তাড়াতাড়ি আইসেন, আমার ভয় করে। আচ্ছা। আমি নিচে নামলাম। আমাদের ফ্ল্যাট 3 তলায়। আমি নিচে নেমে মোড়ে চায়ের দোকানে গেলাম। গিয়ে চা খেয়ে মাগরিবের নামাজ পড়ে আসার সময় চাঁদনির জন্য ফুচকা নিয়ে আসলাম। ফুচকার দোকানে অনেক ভিড়, যার কারণে একটু দেরি হয়ে গেল। এসে কলিং বেল টিপ দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল। মনে হচ্ছে দরজার পাশেই দাঁড়িয়েছিল। দরজা খুললেই কাঁদতে লাগলো। চোখ মুখের অবস্থা দেখে বুঝলাম ভয় পেয়েছে। আমাকে পেয়ে আরো জোরে কাঁদতে লাগলো এবং আমাকে জোরে ধরলো। আমি বললাম, কেঁদো না, এখন তো আমি আছি। সন্ধ্যার পর আর এক মুহূর্ত বাইরে থাকতে পারবা না। আচ্ছা, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এটা? ফুচকা। এটা আবার কি? তুমি ফুচকা চিনো না? না, জীবনেও না। এইসব কি ফুটপাতে বিক্রি করে? হুম। আসলে কি জানো, এইসব খাবার আমি জীবনেও ছুঁয়ে দেখার টাইম পাইনি, এত ব্যস্ততার মাঝে। তুমি জীবনে ফুচকা খাওনি, তাই আমি মনে করি তুমি প্রকৃত বাঙালি নারী হতে পারোনি। সে তুমি যাই বলো, এখন আমাকে খাইয়ে দাও। আমি চাঁদনির মুখে একটা দিলাম। চাঁদনি খেয়ে বলল, ভালোই টেস্ট, আরও একটা দাও। চাঁদনি একটা করে করে সবগুলো খেয়ে ফেললো। বলল, এত তাড়াতাড়ি শেষ? আরও একটু ঝাল হলে ভালো হতো। আমি তো ভাবছিলাম তুমি ঝাল কম খাও। এখন থেকে প্রতিদিন এটা আমি চাই। ওকে, কোনো সমস্যা নেই। আমি মোবাইল টিপছি, দেখি চাঁদনি ল্যাপটপে কি কাজ যেন করছে। ও আমার সাথে এক কথায় ভেতরে আসলো। এসে আমার কাঁধে মাথা রেখে ল্যাপটপে কাজ করতে লাগলো। আমি ভালো করেই বুঝতে পারছি ও কি করছে, কিন্তু তার কাজটা সুবিধার মনে হচ্ছে না। আমি তার হাত থেকে ল্যাপটপ নিয়ে তার কাজ আমি করতে লাগলাম, আর চাঁদনি দেখতে লাগলো। 10 মিনিটে কাজ শেষ করে ল্যাপটপ রেখে চাঁদনিকে জড়িয়ে ধরলাম। 1 ঘন্টা পর দুজনে বিছানা থেকে উঠে খাওয়া দাওয়া করলাম। পরে রাতের জন্য ভালো এনজয় করলাম। সেসব ব্যাখ্যা করার চেয়ে না করাই ভালো। সকালে দুজনে গোসল করে খাওয়া করে একসাথে অফিসে আসলাম। আমি অফিসের টেবিলে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ফোন দিল চাঁদনি। মিস্টার তফিম, দেখে যান তো। দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। চাঁদনি মনে হয় আমাকে আপনি করে বলছে, আবার আমাকে মিস্টার করে বলে। আমি ওর হাজবেন্ড, আর আমাকেই মিস্টার বলে? মাথাটা গেল নাকি? এসব ভাবতে ভাবতেই আমি চাঁদনির অফিসের ভিতরে প্রবেশ করলাম। চাঁদনির মুখের দিকে তাকিয়ে বুঝলাম কারো উপরে প্রচণ্ড রেগে আছে। সেটা কি আমি? চাঁদনি বলল, তাফিম, আপনার গত এক সপ্তাহের কাজ দেখলাম। দেখে যেটা বুঝলাম সেটা হলো গত 1 বছরের মধ্যে সবচেয়ে বাজে কাজ করেছেন এই 1 সপ্তাহে। অফিসে কি আপনাদের শুধু শুধু রাখি? ঠিক মতো কাজ করেন, না হলে চলে যান। হোয়াট দ্য, কি বললা তুমি? আপনি কি আমাকে বকা দিয়েছেন? আপনার সাহস তো কম না। কাজ করেন না ঠিক মতো, আবার বড় বড় কথা। আমার মুখের কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। চাঁদনিকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। যে চাঁদনি গত রাতেও আমার পায়ে পড়ে ক্ষমা চেয়েছে, সে কিনা এখন নিজেই তার পাওয়ার দেখাচ্ছে। এটা কি আমার বউ নাকি অন্য কিছু? আমি শিওর চাঁদনির মাথায় সমস্যা আছে। অতি শীঘ্রই তাকে ডাক্তার দেখাতে হবে। আমি বললাম, সরি বস, ভুল হয়ে গিয়েছে, সামনে থেকে ঠিকমতো কাজ করব। এইটাই আপনার লাস্ট চান্স, ওকে? জি। আমি বোকা ছেলের মতো আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে ভাবতে লাগলাম, চাঁদনির নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে না। বাড়িতে গেলে বউ আর অফিসে আসলে বস। আচ্ছা মানলাম তুই অফিসের বস, কিন্তু এটা আবার কেমন ব্যবহার? তোর তো বুঝে শুনে কথা বলা দরকার। সে যে বিয়ে করছে, অফিসে আসলে কি সে এটাও ভুলে যায়? বোধহয় ভুলেই গিয়েছে, কারণ বিয়ের কারণে তো 2-1 দিন ঠিকমতো কাজ করিনি। এখন অতি শীঘ্রই তাকে একটা ডাক্তার দেখাতে হবে। কিছুক্ষণ কাজ করার পর দেখি মিলন ভাই আসলো।
অফিসে ওর সাথে আমার একটু বন্ধুত্বর ভাব আছে। মাঝে মাঝে সে আমার কাজ করে দেয়, আবার আমিও তার কাজ করে দেই। অফিসে তেমন একটা কথা বলার টাইম পেতাম না চাঁদনির প্রেশারে। মিলন ভাই এসে বলল, ভাই কি খবর? শুনলাম বিয়ে করেছেন, তাও আবার আমাদের অফিসের বসকে। ভাই ঠিকই শুনেছেন। ভাই এমন দজ্জাল মেয়েকে আপনি বিয়ে করছেন, আমি বিশ্বাস করতে পারছি না। সরি ভাই, দজ্জাল বলে ফেলেছি, আমি ভুলেই গিয়েছিলাম সে এখন আপনার ওয়াইফ। না তেমন কিছু না ভাই, কিভাবে যে হয়ে গিয়েছে কিছুই বুঝলাম না। বাসরাতে ঘরে ঢুকে দেখি সেই বিয়ের দিনও আমি হাফ বেলা কাজ করেছি। ভাই অফিসের সবাই আপনার ভবিষ্যৎ নিয়ে আফসোস করছে, যদি কেউ সাহস কিছু বলছে না। ভাই একটু সাবধানে থাকবেন, আমরা সবাই জানি বসের ব্যবহার, চরিত্র। ভাই কি করব কিছুই বুঝতেছি না। ফাইমের কথা ভুলে গিয়েছেন? ফাইমের সাথে বস কি করলো সেটা মনে হলেও মনে চায় বস থেকে 10 হাত দূরে থাকে। ভাই আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আচ্ছা যাই হোক, পরে কথা হবে। মিলন ভাই চলে গেল। ফাহিমের সাথে কিছুক্ষণ আগে চাঁদনির খুব ভাবছিল, তারা একসাথে যে কোনো জায়গায় যেত, একসাথে লাঞ্চ ডিনার করত, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। সবাই তো ভাবছিল হয়তো তাদের দুজনের মধ্যে রিলেশন আছে, কিন্তু সবার ধারণা ভুল। একটা সামান্য কাজের জন্য ফাহিমকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। পরে জানতে পারি একটা নতুন প্রজেক্টের ফাহিমের খুব ভূমিকা ছিল। যখন চাঁদনি সেটা পেয়ে যায় ফাহিমকে বের করে দেয়। তার মানে চাঁদনি কি আমার ক্যারিয়ার শেষ করতে আসছে? জানি না, কিন্তু একটা কথা আছে না, অতীত হলো অতীত, অতীত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। অফিসের টাইম শেষ হলে ভাবলাম একেবারে চাঁদনিকে নিয়েই বাড়ি যাই। ভাবলাম চাঁদনির অফিসে যাব নাকি বাসায় চলে যাব, অফিসে গেলে যদি অপমানিত হই, যাব নাকি যাব না। এটা ভাবতে ভাবতে দেখি চাঁদনি আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেটা যেন দেখলই না। কি হতভাগা মানুষ আমি। দেখি চাঁদনি তার গাড়িতে উঠে চলে গেল, একটি বারের জন্য আমার দিকে তাকালো না। আমি হতাশ হয়ে কোম্পানি থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। ভাবলাম একজন নিউরোলজিস্ট এর সাথে দেখা করতে হবে। একটা হাসপাতালের সামনে নেমে গেলাম। নিউরোলজিস্ট এর সাথে দেখা করার জন্য টিকিট নিলাম। তেমন মানুষ না থাকায় খুব তাড়াতাড়ি ডাক্তারের সাথে দেখা করার সুযোগ পেলাম। ডাক্তারকে সালাম দিলাম। ডাক্তার বলল, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, সমস্যা হলো আমার ওয়াইফের। আপনার ওয়াইফ কোথায়? ওয়াইফকে আনিনি। আচ্ছা, সমস্যা বলেন। আমার বউ একটা কোম্পানির মালিক, আমি তার ওই কোম্পানিতে চাকরি করতাম। কোনো এক কারণে আমাদের বিয়েটা হয়ে যায়, কিন্তু সমস্যা সে অফিসে আমার সাথে এক আচরণ আর বাসায় আমার সাথে আর এক আচরণ করে। কি রকম? সে বাড়িতে 8-10টা গৃহিণীর মতোই থাকে, মানে একজন আদর্শবান বউ। আর অফিসে গেলে তার কথাবার্তা সব কিছুই চেঞ্জ হয়ে যায়, যেন আমাকে সে চেনেই না, আর খুব বাজে ব্যবহার করে। আমি যেন তার টাকায় কেনা পালিত কুকুর। এটা বোধহয় তার কোম্পানির কোনো নিয়ম। সে 8-10টা মেম্বারের সাথে যেমন, আপনার সাথেও তেমন। আপনি তার হাজবেন্ড বলে সে আপনাকে একান্ত কোনো হেল্প করবে না, সেটাই। আচ্ছা মানলাম আপনার কথা, কিন্তু সে সেটা আমাকে বুঝিয়ে বলবে সেটাও না। রাতে যখন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করি, ও আমার কাছে ক্ষমা চায়, পায়ে ধরে। এখন আমি ভাবতেছি তার মাথায় কোনো সমস্যা আছে, এরকম কিছু। আচ্ছা, সে কি তার মাথায় কোনো আঘাত পেয়েছে? আমার তা মনে হয় না। না, আপনাকে শিওর হতে হবে। তারপর তার কি কোনো গভীর ক্ষত আছে? সেটা মনে হলে সে সবসময় ভয় পায়। না তেমন কিছুই না। আচ্ছা, আমি তার মাথায় স্ক্যান করব, সেখানেই দেখব তার মাথায় কোনো সমস্যা আছে কি না। যদি না থাকে তাহলে ভাববেন সেটা ইচ্ছা করেই আপনার সাথে করছে। আর যদি কোনো মাথায় কোনো সমস্যা থাকে তাহলে আমি আছি। আচ্ছা। আচ্ছা, আগামী যেদিন আসবেন সাথে আপনার ওয়াইফকেও নিয়ে আসবেন। জি অবশ্যই। আমি ডক্টরের রুম থেকে বের হয়ে আসলাম। ভালো করে বুঝতে পারছি ডাক্তারের চোখ আকাশে, হয়তো এমন রোগীর সামনে কখনো পড়েনি। দেখি মোবাইলে কল আসলো, মোবাইল ধরে দেখি চাঁদনি। আমি ফোন রিসিভ করে কানে আনলাম। ও পাশ থেকে চাঁদনি সালাম দিয়ে বলল, অফিস সেই কখন শেষ হয়েছে, এখনো তো বাসায় আসোনি। আসবো কি করে, তুমি তো আমাকে থ্রেট দিয়েছো ঠিক মতো কাজ না করলে চাকরি নট। আরে
ধুর, বাদ দাও। এখন তাড়াতাড়ি পাশে আসো, আমি খাবার রেডি করে বসে আছি তো। না, আমার আরো দেরি হবে। আচ্ছা, তাড়াতাড়ি আসো। তুমি আসলে দুজনে একসাথে খাবো। ওকে, আসছি। আমি ফোন কেটে দিলাম। এখন মুখের মধ্যে কি মিষ্টি মিষ্টি কথা, যত সব ফালতু কথা। যাই, বাড়ি যাই। আজকে চাঁদনিকে একটা শিক্ষা দিতেই হবে। আমি বাসায় এসে দরজায় টোকা দিলাম। চাঁদনি দরজা খুলে দিল। চাঁদনির দিকে তাকাতেই আমি অবাক, আর চোখ ফেরাতে পারছি না। এত সুন্দর করে সাজছে, তা বলে বোঝাতে পারবো না। নীল শাড়ি পরছে, আবার নাভির নিচে কোমর স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ভিতরে ঢুকে বাথরুমে চলে গেলাম। বাথরুমে গিয়ে গোসল করলাম। গোসল করে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে রইলাম। কিছুক্ষণ পর চাঁদনি এসে আমার পাশে শুইল। আমি বললাম, আচ্ছা, তুমি অফিসে কি এমন করো কেন? কি করছি? কি করছি মানে, ভুলে গেছো? আমার মনে নেই। তোমার সবকিছু মনে আছে। দেখি তোমার মাথা। আমি তার মাথা পুরোটা চেক করলাম। না, কোনো দাগ নেই, সবকিছুই ঠিক আছে। আমি বললাম, আগামীকাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন? ডক্টরের কাছে কেন? এমনি যাবা, কাজ আছে। চাঁদনি আমাকে জোরে ধরে বলল। আচ্ছা, যাব। পরদিন অফিসের কাজ শেষ করে চাঁদনিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কক্ষে প্রবেশ করলাম। আমি বললাম, আমার ওয়াইফ। বসেন। ডক্টর চাঁদনিকে অনেক প্রশ্ন করলো। চাঁদনি কোনো দ্বিধা ছাড়াই ডাক্তারের প্রশ্নের উত্তর দিল। অবশেষে ডাক্তার বলল, ভাই, আপনার ওয়াইফের মাথা স্ক্যান করতে হবে। সমস্যা নেই, করেন। ডাক্তার আমার চোখের সামনে চাঁদনির মাথা স্ক্যান করলো। ডাক্তার চাঁদনিকে বলল বাইরে গিয়ে বসতে। চাঁদনি চলে গেল। আমাকে বলল, ভাই, আমি সব কিছু চেক করলাম, কোনো সমস্যা ধরা পড়েনি। তাহলে? তাহলে আর কি, সে যেটা করে নিজের ইচ্ছাতেই করে। ও ইচ্ছা করেই আপনার সাথে এমন করে। এর কি কোনো চিকিৎসা নেই? ভাই, যদি কোনো রোগ ধরা পড়তো তাহলে আমি অবশ্যই এর কোনো সমাধান দিতাম। এখন সে সম্পূর্ণ সুস্থ। এখন এটা আপনার ব্যাপার। আচ্ছা ভাই, অনেক উপকার করলেন, তাহলে আসি। জি, অবশ্যই। আমি ডাক্তারের রুম থেকে বের হয়ে চাঁদনিকে নিয়ে বাসায় আসলাম। এখন আমার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, চাঁদনি যা করছে ইচ্ছে করে করছে। এখন আর কোনো ছাড় দেওয়া যাবে না। রাতে ঘুমানোর জন্য শুইলাম। চাঁদনি আমার পাশে শুইল। চাঁদনি বলল, ডক্টর কি করলো? আমি তোমাকে আর বলবো না। অফিসের মধ্যে তুমি আমার সাথে যা ব্যবহার করো, নেক্সট টাইম যদি নোংরা ভাষায় গালিগালাজ করো, তাহলে তুমি আমার বউ ভুলে যাব। অফিসে গেলে আমার জানি কি হয়ে যায়। অন্যদের মাঝে আর তোমার মাঝে পার্থক্য খুঁজেই পাই না। তোমার কিছু হয় না, যা করো তুমি ইচ্ছে করেই করো। আমি ইচ্ছে করে কিচ্ছু করি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মতে তুমি আমাকে ঘরে ভালোবাসো, কিন্তু অফিসে ভালোবাসো না। না, সব জায়গায় তোমাকে আমি এক ভালোবাসি। এখন আমাকে একটু ভালোবাসা শিখতে করো। সরো এখান থেকে। আমি তোমাকে বিশ্বাস করি না। আগে তোমার ভালোবাসার প্রমাণ দাও, পরে তোমাকে ভালোবাসা বুঝিয়ে দেবো। আচ্ছা, আমি আগে আমার ভালোবাসার প্রমাণ দিব। এটা বলে চাঁদনি আমার পায়ের উপরে পা তুলে দিল এবং আমাকে জড়িয়ে ধরলো। চাঁদনি যেভাবে আমাকে ধরছে, গরম হতে বেশিক্ষণ লাগবে না। এখন উপায় কি? চাঁদনি চাচ্ছে আমি গরম হই। এখন উপায় হচ্ছে এখান থেকে উঠে চলে যাওয়া। চলবে না, এভাবেই রোবটের মতো শুয়ে থাকি। কিছুক্ষণ পরে আস্তে আস্তে চোখে ঘুম চলে আসলো। এক ঘুমের সকাল। পরদিন সকালে নাস্তা করে চাঁদনি বলল, তুমি অফিসে যাও, আমি যাব না। কেন? এমনি ভালো লাগছে না। আচ্ছা থাকো, আমি যাই। হাফ বেলা করে চলে আসো। কেন? আমার একা একা ভালো লাগে না, তাড়াতাড়ি আসবে। চেষ্টা করব। আচ্ছা, এখন আপনাকে একটা। আমি চাঁদনির কাছে গেলাম, গিয়ে তার নরম ঠোঁটে ঠোঁট রাখলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বিদায় জানিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি চাঁদনি ফোন দিল। কি বলবা, বলো। দুপুরের জন্য কি রান্না করব? যেটা খুশি রান্না করো। না, তুমি বলো। গরু মাংস রান্না করো। কিন্তু গরুর মাংস তো নেই। তাহলে অন্য কিছু রাঁধো। এখন ফোন রাখো। শোনো শোনো, একটু তাড়াতাড়ি চলে আসো। তোমার কোম্পানি, তোমার অফিস, তুমি যদি বলো তাহলে এখনই চলে যেতে পারবো। তাহলে এখনই চলে আসো। ওকে। আমি কোনো কিছু না ভেবে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
বাসায় এসে দেখি দরজা তালা মারা। চাঁদনি কোথায় গেল? আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম, হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে। আমি ঘরে ঢুকে ল্যাপটপে কাজ করতে লাগলাম। চাঁদনি আবার কখন জানি পাল্টি মারে কে জানে। 1 ঘন্টা পর চাঁদনি আসলো, দেখি রোদে চাঁদনির মুখটা কালো হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? তোমার জন্য গরুর মাংস আনতে গিয়েছিলাম। তুমি কষ্ট করে কি জন্য বাজারে গিয়েছো? আমাকে বললে আমি নিয়ে আসতাম। তোমার খেতে মন চাইছে, আমি যে করেই হোক সেটা করে দিব। আচ্ছা। আমি গোসল করে বের হলাম নামাজ পড়তে। নামাজ পড়ে আসলে দুজনে একসাথে মিলে গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম। পরে একটা শান্তির ঘুম দিলাম। একেবারে উঠলাম আসরের টাইমে, দেখি চাঁদনি আমার পাশে শুয়ে বেদম ঘুমাচ্ছে। তার মায়াবী মুখটার দিকে তাকালাম। চাঁদনির মতো একটা বউ পেয়ে আমার জীবন সাকসেস। কিন্তু আরেকদিকেও একটা দার্জাল স্বার্থপর মেয়ে, যে কিনা মানুষের মন নিয়ে খেলা করতে জানে। আমি চাঁদনিকে ডাক দিয়ে নামাজে চলে আসলাম। নামাজ পড়ে বাইরে ঘোরাঘুরি করে একবারে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসলাম। আসার সময় চাঁদনির জন্য ফুচকা নিয়ে আসলাম। চাঁদনিকে ফুচকা দিলাম। তুমি খাইয়ে দাও। ওকে। আমি চাঁদনিকে একটা একটা করে সবগুলো ফুচকা খাইয়ে দিলাম। আজকে ঝাল বেশি দিয়ে আনছিলাম। খেয়ে চাঁদনি ঝালে লাল হয়ে গেল। চাঁদনি গেল পানি খেতে। আমি বললাম, পানি খাইও না, কেন? পানি খেলে পেটে সমস্যা করবে। তাহলে এখন কি করব? চিনি খাও। চিনি না, অন্য কিছু। এটা বলার সাথে সাথে চাঁদনি আমার কাছে আসলো এবং আমার মাথা শক্ত করে ধরে কিছুক্ষণ পর চাঁদনি ছেড়ে দিয়ে বলল, এখন আর ঝাল লাগছে না। কিন্তু আমার ঝাল লাগছে। এটা বললে চাঁদনিকে কোলে তুলে বিছানায় ফেললাম। পরে আর কেউ বিছানা থেকে উঠিনি। একেবারে সকালে ঘুম থেকে উঠলাম। চাঁদনি বলল, আজকে মনে হয় না হাঁটতে পারবো, অফিসে যাব না। আজকে যাওয়ার দরকার নেই, কারণ আজকে জুম্মাবার। যাক, ভালোই হলো। আই, শোনো না, আমরা বাচ্চা নিব কবে? অপেক্ষা করো, তুমি নিজেই ঠিক নাই। তুমি আগে নিজেকে ঠিক হও, পরে চিন্তা ভাবনা করে দেখি। কেন? আমি তো ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। তুমি অফিসে গিয়ে আমাকে অস্বীকার করো, পরে যদি আমাদের বাচ্চাকে অস্বীকার করো, পরে কি হবে? আচ্ছা, তুমি কি পাগল নাকি, না মাথা খারাপ? কেউ কি তার বাচ্চাকে অস্বীকার করে? করে না, কিন্তু আমাকে করতে পারলে আমাদের বাচ্চাকে করতে পারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? যে বাচ্চাকে আমি 10 মাস পেটে রেখে জন্ম দিব, হাজারো কষ্ট সহ্য করব, সে বাচ্চাকে আমি অস্বীকার করব? তোমার মাথা ঠিক আছে তো? আমি সম্পূর্ণ সুস্থ আছি, বরং তুমি ঠিক নেই। আচ্ছা, তুমি বলো কতদিন অপেক্ষা করতে হবে? সেটা বলতে পারবো না, দেখবে একদিন হয়ে যাবে। ওকে, এখন কিভাবে নাস্তা রেডি করব? আমার কোমর, হাঁটু, থাই ব্যথা হয়ে গেছে, আমি উঠতে পারবো না। কতবার বলেছি আর দরকার নেই, এখন নাস্তা না করে থাকো। ওঠার প্রয়োজন নেই, আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। পরে চাঁদনিকে কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করলাম। দুপুরের টাইমে নামাজ পড়ে বাসায় আসলাম। পরদিন একসাথে অফিসে গেলাম। চাঁদনি তখনও খুঁড়ে খুঁড়ে হাঁটছে। বুঝতে পারলাম ওই দিনটাতে একটু বেশি হয়ে গেছে। আমি অফিসে ঢুকে কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো। আসলে মেয়েটা মাত্র কিছুদিন আগে জয়েন করছে, যার কারণে অনেক কিছুই বুঝে না। আমাকে বলল, আসলে আমি এই ডিপার্টমেন্টে কাজ পেয়েছি, যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, আগে বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। বস অনুমতি দিয়েছে। আমি অনেকক্ষণ লাগিয়ে মেয়েটাকে সকল কাজ বুঝিয়ে দিলাম। মেয়েটা চলে গেলে সাথে সাথেই চাঁদনির কল, বলল তারা অফিসে যেতে। নিয়োগ করলাম আজকে যদি কোনো উল্টাপাল্টা করে তাহলে সাথে সাথেই একটা কড়া জবাব দেব। পরে যেটা মনে চায় হোক, চাকরি নট করে দিলে দিক। আমি চাঁদনির অফিসে গিয়ে নক দিলাম। চাঁদনি বলল ভিতরে আসতে। ভেতরে গেলে চাঁদনি বলল, মেয়েটার সাথে এতক্ষণ কি কথা বলছো? সে নতুন জয়েন করেছে, তাই তার কাজ বুঝিয়ে দিলাম। সেজন্য এতক্ষণ? দেরি হতেই পারে। এখানে আপনাদের আড্ডা দেওয়ার জন্য রাখছি না যে আপনারা আড্ডা মেরে যাবেন। 5 মিনিটের কাজ আপনি লাগালেন আধা ঘন্টা। লাগতেই পারে। তো বাইরে গিয়ে আড্ডা মারেন, অফিসের ভিতরে না। চাঁদনি, সাবধানে কথাবার্তা বলো। তুমি হয়তো ভুলে গেছো আমি কে। আপনি যেই হন না কেন, আমার কিছুই যায় আসে না। যায় আসবে। এই বলে আমি চাঁদনির কাছে গিয়ে ঠাস করে একটা চড় দিলাম। চাঁদনি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাগান্বিত মুখ নিয়ে বলল, আপনি আমাকে চড় মারলেন? জানেন আমি কে?
আপনার এত বড় সাহস! আমি বিশ্বাসই করতে পারছি না। আমাকে আপনি মারলেন। আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। এটা বলে চাঁদনি সিকিউরিটি ডাকলো। সাথে সাথে দুজন সিকিউরিটি আসলে তাদের উদ্দেশ্য করে চাঁদনি বলল, এক্ষুনি তাকে জেলে ঢুকাতে বলবি ধর্ষণের কেস দিতে। জি ম্যাডাম। সাথে সাথে দুজন সিকিউরিটি আমাকে ধরলো। আমি বললাম, ধরার প্রয়োজন নেই, আমি নিজে যাচ্ছি। এটা বলে আমি হাঁটতে লাগলাম। চাঁদনি হয়তো ভুলে গিয়েছে আমি কে। চাঁদনির সাথে আজ থেকে সকল সম্পর্ক শেষ। যদি সত্যি সত্যি কেস দেয় তাহলে আমার জীবন সারকার হয়ে যাবে, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। দূর, আমি কখনো চাঁদনির কাছে মাথা নত করবো না। গাড়িতে করে থানায় এনে জেলের ভিতরে ঢুকিয়ে দিল। আমি চুপচাপ এক কোনায় বসে পড়লাম। আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। আমি জানি অফিসের টাইম শেষ হলে চাঁদনি পাগলের মতো ছুটে আসবে আমাকে নিতে। আর যদি না আসে তাহলে আমারই কিছু একটা করতে হবে। আমি যে জেলের ভিতরে বন্দি ছিলাম সেটার ভিতরে আরেকজন লোক আছে। তাকে ভালো করে দেখলাম, দেখে মনে হচ্ছে শিক্ষিত কেউ। ভাবলাম, শিক্ষিত মানুষ আবার জেলে কি করে? দূর, সেসব ভেবে লাভ নেই। কিছুক্ষণ পর ওই লোকটা বলল, কি কেস? বসরে চর মারছি। এটা শোনার পর লোকটা নড়েচড়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, অবাক হয়ে বলল, আপনার বসকে আপনি নিজে চড় দিয়েছেন? শাবাশ ভাই, শাবাশ। আপনার মতো সাহসী লোক দেশে কমই আছে। ভাই, বস আমার বউ। ভাই, এত দেখি ফেসবুকে রোমান্টিক গল্প হয়ে গেছে। তার মানে আপনার বউ আপনারে জেলে পাঠাইছে? সেটাই। আপনার কি? বসের মেয়েকে প্রপোজ করেছিলাম। বসের মেয়ে নির্যাতনের মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখছে। ধুর মিয়া, দেশে কি মেয়ের অভাব? বসের মেয়ের কাছে কি জন্য গিয়েছেন মরতে? যত কথাই বলেন, ওই মেয়েরা আমি বিয়ে করবই। ওই মেয়ের ভিতরে কি পেলেন? ভাই, ওর রাগটা আমার খুব পছন্দ। রাগী মানুষ আমার খুব ভালো লাগে। ওর রাগী রাগী ভাবটা আমার খুব ভালো লাগে। আমি চাই ও আমার সাথে সব সময় রেগে থাকুক। আপনি যেমন আপনার বউকে রাগ করে মেরেছেন, তেমনি আপনার বউ আপনার উপর রাগ করে জেলে ঢুকিয়েছে। এই রাগী ভাব আমার খুব ভালো লাগে। সেজন্য বসের মেয়েকে আমি চাই, এখন যতই কষ্ট হোক। লোকটা কানের কাছে মুখ এনে বলল, দরকার হলে ওরে কিডন্যাপ করব। ভাই, আপনি ডিফারেন্ট। ভাই। ভাই, আপনার নামটা কি? আমার নাম শিফাত। আপনার নাম? তাসিম আমার নাম। দেখা হয়ে ভালো লাগলো। আমারও। ভাই, আপনি রাগান্বিত মুখের উপর কি খুঁজে পান? রাগ করলে আপনার ভালো লাগে? জানি না, কেন জানি মানুষের রাগ আমার ভালো লাগে, বিশেষ করে বসের মেয়েকে। সে যেমনই সুন্দর তেমনই রাগী, সেজন্য আমি তাকে চাই। বস যখন আমার উপর রাগ করে তখন আমি ভিতরে ভিতরে হাসি। অতিমাত্রায় রাগ করে যদি আপনাকে মেরে ফেলে? তখন আমি নিজেকে সাকসেসফুল মনে করব। আমি মনে মনে ভাবলাম, শালা একটা সাইকো। কেউ যদি রাগ করে তখন মানুষ আতঙ্কের মধ্যে থাকে, কে কখন কি করে ফেলে। কিন্তু সে তো দেখি উল্টা, কারো রাগান্বিত মুখ দেখলেই তার ভালো লাগে। শালা একটা সাইকো, তার থেকে দূরে থাকা ভালো। বসের মেয়ে যদি আর রাগ না করে তখন ও কি করবে? তখন তার রাগান্বিত মুখ দেখার জন্য তাকে মারধর করবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিসের টাইম শেষ। কিছুক্ষণের মধ্যেই দেখি চাঁদনি হস্তদন্ত হয়ে থানায় প্রবেশ করলো। আমাকে জেলের ভিতরে দেখে চাঁদনি প্রচণ্ড রেগে যায়। সিকিউরিটি একজন পুলিশ এসে বলল, কি হয়েছে ম্যাডাম? তামিমকে কে জেলের ভিতর ঢুকিয়েছে? ম্যাডাম, আপনি তো বললেন জেলে ভরে দিতে আর কেস দিতে। আমি আমার মন পরিবর্তন করেছি, এখনই তাকে ছেড়ে দিন। অবশ্যই ম্যাডাম। একজন পুলিশ এসে দরজা খুলে আমাকে বের করলো। চাঁদনি এসে আমার হাত ধরলো। আমি তার কাছ থেকে হাত ছাড়িয়ে নিলাম। সিফাতের দিকে আবার তাকালাম এবং তার দিকে তাকিয়ে মুচকে হাসলাম। সিফাত হা করে আমার দিকে তাকিয়ে রইল, হয়তো কিছুই বুঝছে না। আমাদের কাহিনী বুঝতে বুঝতে সিফাত বুড়ো হয়ে যাবে। আমি থানা থেকে বের হয়ে আসলাম, দেখি চাঁদনির গাড়ি। চাঁদনি বলল, গাড়িতে ওঠো। আমি গাড়িতে উঠলাম। চাঁদনি গাড়ি চালাতে শুরু করলো। আমি গাড়ির ভিতরে বসেই একটা পদত্যাগপত্র লিখলাম। গাড়ির মধ্যে চাঁদনির হাতে ধরিয়ে দিলাম। চাঁদনি বলল, কি এটা? পরে দেখো। আচ্ছা, বাসায় গিয়ে পড়বো। চাঁদনি গাড়ি চালিয়ে বাসায় গেল। আমি রুমে ঢুকে চাঁদনিকে কষিয়ে 2টা চড় দিলাম। আমি বললাম, তুমি বলে ভালো হয়ে গেছো? মিথ্যুক, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এটা তোমার অফিসের পদত্যাগপত্র। আমি আর তোমার অফিসের মুখ দেখতেছি না, আর তোমার মুখ দেখতে চাই না। যে মেয়ে তার স্বামীকে সম্মান দিতে জানে না তাকে আমার প্রয়োজন নেই। তোমার মতো 2 মুখা সাপ আমার দরকার নেই।
তুমি আমাকে আরও মারো, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। সরো, আর একটা কথা বলবা না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেখানে খুশি চলে যাও। যেদিন ভালো হতে পারবা সেদিন আমার সামনে আসবা। এটা বলে আমি ঘরের ভিতরে এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। আমি চাঁদনি, মা বাবার একমাত্র মেয়ে। মা বাবা লন্ডনে থাকে, আমি বাংলাদেশে থেকে বাবার কোম্পানি দেখাশোনা করছি। আমি খুব স্বার্থপর মানুষ একটা। সবাই বলে, আসলে আমি তেমন নই। আমি যে স্বার্থপর মানুষ না, এটা মানুষকে বোঝানোর জন্য তাফিমকে বিয়ে করেছিলাম। সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা শুধু একটা জায়গায়। অফিসে এসে আমি ভিন্ন রকম হয়ে যাই। তাফিম যেটা বলে সেটা একদমই ঠিক। আমি এটা ইচ্ছে করেই করি। সেটা করি আমি কয়েকটা কারণে। প্রথমত, আমার এত টাকা পয়সা, সেই দাপট আমি তাফিমের উপর দেখাই অফিসে। নিজের স্বামীর সাথে যদি মজা করতে না পারি তাহলে করব কার সাথে? দ্বিতীয়ত, ওর রাগান্বিত মুখটা আমার খুব ভালো লাগে। আমি চাই তাফিম সব সময় আমার উপর রেগে থাকুক, কারণ ছোটবেলা থেকেই আমি রাগান্বিত মুখের সাথে খুব পরিচিত। সেই জন্য আমার সেটা ভালো লাগে। আমার আরও ভালো লাগে যখন তাফিম আমার উপর অতিমাত্রায় রাগ করে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, যখন তাফিম আমাকে রাতের মজা দেয়। ও যত কিছুই করুক, তাফিমকে কোনোভাবেই ছাড়া যাবে না। ও যত কিছুই করুক, ওর পিছনে আঠার মতো লেগে থাকতে হবে, যেমন আজকে করছে। আমি চাই তাফিম আমাকে আরও মারুক। সে মারলেও কেন জানি আমার খুব ভালো লাগে। এখন দেখি ও চাকরি ছেড়ে দিচ্ছে। ধুর, মজাটাই নষ্ট হয়ে যাচ্ছে। যে করেই হোক চাকরি থেকে বের করা যাবে না। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আমার জন্য যা আনন্দদায়ক, অন্যের জন্য তা কষ্টের বিষয়। সেদিকেও খেয়াল রাখতে হবে। অতিমাত্রায় কষ্ট পেয়ে যেন আবার আমাকে ছেড়ে না যায়। এখন ও বাথরুমে ঢুকছে, নিশ্চয়ই রাগের শরীরে ঠান্ডা পানি ঢালছে। ইস, রাগের গরম শরীরটা যদি একটু ধরতে পারতাম। ওর নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে। তাড়াতাড়ি খাবার কিছু বের করি। চুলায় ভাত বসালাম, ডিম ভাজি করলাম। আর রাতে কিছু গরুর গোশত ছিল, ওইগুলো গরম করলাম। আর চাউল গরম করলাম। ততক্ষণে দেখি ও গোসল করে বের হলো। তখনও ও রেগে আছে। তাফিম, তুমি আমাকে আরও মারো, আরও মারো। তোমার মার খেতে আমার খুব ভালো লাগে। আমি আস্তে আস্তে তাফিমের সামনে গেলাম। তাফিম বলল, তুমি এখনো এখানে কি করছো? তোমাকে না বলেছি চলে যেতে? তোমাকে ছাড়া আমি কোথায় যাব? যেখানে খুশি চলে যাও। তোমার মতো দুমুখ মানুষ নিয়ে আমি সংসার করতে পারবো না। যে আমাকে সব জায়গায় মানিয়ে নিতে পারবে, তাকে আমি নতুন করে বিয়ে করব। আমি তাফিমের পায়ে ধরলাম। প্লিজ এমন করো না। হয় তুমি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করবে, না হয় ভালো ব্যবহার করবে। দুই জায়গায় দুই ব্যবহার, এটা আমি মেনে নিতে পারবো না। আমাকে লাস্টে একটা সুযোগ দাও। দিলাম, কিন্তু আমি আর তোমার কোম্পানির মুখ দেখতেছি না। আচ্ছা, তোমার আর কোম্পানিতে কোনো কাজ করার প্রয়োজন নেই। শুধু আমার সাথে যাবা আর আসবা। তোমার কোম্পানির মুখ দেখতেছি না। ওকে, এখন খেয়ে যাও। আসতেছি। আমি এসে ভাত বাড়লাম। তাফিম কোনো কথা না বলে খেয়ে চলে গেল। গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি গোসল করতে বাথরুমে ঢুকলাম। গোসল করে বের হলাম। নতুন কাপড় পরে শরীরে পারফিউম লাগিয়ে তাফিমের পাশে শুয়ে পড়লাম। এখন ও রাগান্বিত শরীরের উপর হাত রাখলাম। দেখি তখনও গরম হয়ে আছে। আমি তাফিমকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম। ওর শরীরের তাপে আমার শরীর গরম হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। কখন ঘুম ভাঙলো জানি না। দেখি মোবাইলে কল পাচ্ছে। দেখি অফিস থেকে কল আসছে, নিশ্চয়ই খুব জরুরি কল। কিন্তু আমি কল ধরবো না, কারণ এটা আমার নিয়ম। যতই জরুরি বিষয় হোক, টাইম ছাড়া আমি কল ধরবো না। অতিমাত্রায় জরুরি হলে শুধুমাত্র একজনের কল ধরি, কিন্তু সে ফোন করেনি, তার মানে এটা ওরাই হ্যান্ডেল করতে পারবে। অফিসের টাইম ছাড়া আমি আমার জীবনসঙ্গীর সাথে একান্ত সময় কাটাতে চাই।
যেভাবে 8-10টা গৃহিণীরা সময় কাটায় চিন্তামুক্ত হয়ে। ছোটবেলায় এসব ফ্যামিলিদের দেখে আমার খুব হিংসে হতো। তখন ভাবতাম আমিও আমার স্বামীর সাথে কোনো টেনশন ছাড়া একান্ত সময় কাটাবো। না, আর তাহলে তাফিমের সাথে মজা করা যাবে না। কিন্তু আমি চাই ও আমার উপর সব সময় রেগে থাকুক। কোনো কারণ ছাড়া তো সেটা সম্ভব নয়। একটা উপায় পাইছি, সেটা হলো তার সামনে অফিসের কাজ নিয়ে পড়ে থাকা, যেটা সে দুচক্ষে দেখতে পারে না। আমি সেটাই করব এখন থেকে। আমি উঠে ফ্রেশ হয়ে ওর জন্য ওয়েট করতে লাগলাম, কিন্তু না, ওর আসতে দেরি হচ্ছে। কারণ কি? ফোন দিলাম, ফোন ধরছে না। আমি ওয়েট করতে লাগলাম। এদিকে আরও অনেক আগেই সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে প্রচণ্ড ভয় করছে। পরে আরও 1 ঘন্টা পরেও আসছে। এসে আমাকে কিছুই জিজ্ঞেস না করে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলো, যেন আমাকে চিনেই না। ভাবলাম ওর সামনে হট পোশাক পরে ওকে আরও রাগিয়ে দিই, কিন্তু আজকে ওর মুড ভালো না। আমি যত কিছুই করি সে যেমন আছে তেমনই থাকবে। আজকের জন্য আর কিছু করব না। এখন রাতে ওকে জড়িয়ে ধরে ঘুমোলেই আমার শান্তি। আমি বললাম, খাওয়া দাওয়া করবে না? না। কি হয়েছে? এমনি খাবো না, তুমি খেয়ে ওঠো। তুমি না খেলে আমি খাবো না। তোমার ইচ্ছে। এইটা বলেই তাফিম আবার মোবাইল টিপে মনোযোগ দিল। আমাকে থোড়াই কেয়ার করলো না। তার এই গোমরা মুখ আমার একটুও ভালো লাগছে না। আমি বললাম, চলো না, কোথা থেকে ঘুরে আসি। কোথায়? যে কোনো জায়গায়। এখন আপাতত কোনো জায়গায় যাব না, টাইম হলে আমি তোমাকে বলবো। এখন চুপ করো, এখন চুপ করে তো ভালো লাগছে না। কি হয়েছে? মাথা ব্যথা করছে? দেখি দেখি। এটা বলে আমি তাফিমের কাছে গেলাম, গিয়ে তার কপাল ধরলাম। দেখি মাথা আগুনের মতো গরম হয়ে আছে। আমি আকাশ থেকে পড়লাম, ওর যে এত জ্বর ও আমাকে একবারও বলেনি। কি হতভাগা নারী আমি। রাগের কারণে ঘরমাক্ত শরীর নিয়ে গোসল করাই মনে হয় জ্বর আসছে। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি কেঁদে কেঁদে বললাম, আমি কি দোষ করেছিলাম? তোমার যে এত জ্বর, একবারও আমাকে বলোনি কেন? আমি কি দোষ করেছিলাম? তোমার গা থেকে যেন আগুন বের হচ্ছে। তোমাকে বললে কি লাভ হবে? কেন? আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? তোমার সেবা করব না? সেটাই সন্দেহের বিষয়। ডাক্তার দেখাইছো? না। আমি চোখের পানি মুছতে মুছতে থার্মোমিটার নিয়ে আসলাম, এনে তার মুখের ভিতর দিলাম। বালতি পানি ভরে নিয়ে আসলাম, মাথায় পানি দিতে লাগলাম। অনেকক্ষণ পানি দেওয়ার পর থার্মোমিটার চেক করে দেখি 100 ফারেনহাইট জ্বর। তেমন মারাত্মক কিছু না। একটা ভেজা কাপড় এনে তাফিমের শরীর মুছে দিলাম। ভাবলাম আজকে রাতটা দেখি, জ্বর না থামলে ওষুধ আনতে হবে। আমি বললাম, এখন ভালো লাগছে? ঘুমানোর চেষ্টা করো। কিছুক্ষণ পর তাফিমের সাথে আমিও শুয়ে পড়লাম। তার শরীর থেকে গরম তাপ আমার শরীরে আসছে, যেটা আমার খুব ভালো প্রিয়। আমি তাফিমের শরীর থেকে কাপড় খুলে ফেললাম, তার শরীরটা অনুভব করতে লাগলাম, যেখানে থেকে যেন গরম তাপ বের হচ্ছে। আমার কেন জানি মনে যাচ্ছে এই তাপ আমি আমার নিজের শরীরে অনুভব করতে চাই। আমিও কাপড় খুলে ফেললাম, আষ্টে পৃষ্ঠে তাফিমকে জড়িয়ে ধরলাম। তার শরীরের উত্তাপ আমার শরীর ছেয়ে যাচ্ছিল। তাফিম বলল, চাঁদনি, কি করতেছো তুমি? কিছু না, তুমি ঘুমো, দেখবে ভালো লাগবে। দেখি তাফিম চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আমি এটাই চাইছিলাম। এক সপ্তাহ পর আমি সিলেট চলে যাচ্ছি। কয়েকটি কারণে যাচ্ছি। প্রথমত, নতুন একটা কোম্পানিতে চাকরির আবেদন করেছিলাম। পূর্বে অভিজ্ঞতা থাকায় চাকরিটা হয়ে গেল, কিন্তু সমস্যা হলো পোস্টিং হলো সিলেটে। বাসায় বসে থাকার কোনো মানেই হয় না, কারণ চাঁদনিকে কেন জানি বিশ্বাস করতে পারি না। আর মা বাবাকে টাকা দিতে হবে, ওরা আমার দিকে তাকিয়ে আছে। দ্বিতীয়ত, চাঁদনি আবার অন্যরকম হয়ে গেছে।
ও সারাক্ষণ ঘরে ল্যাপটপ নিয়ে বসে থাকে, কি কাজ করে আল্লাহ জানে। এত রাগারাগি করি তারপরে যেন আরও বেশি করে ল্যাপটপ নিয়ে পড়ে থাকে। ওই দিন রাগ দেখে ল্যাপটপ ভেঙে ফেলেছিলাম, যেটা বুঝলাম ও আমাকে রাগানোর জন্যই এমন করে। কতক্ষণ রাগ দেখানো যায় ভাবলাম এই বিষয়ে ওর সাথে আলোচনা করি, কিন্তু সারাক্ষণ ল্যাপটপ নিয়ে পড়ে থাকে, তাই ওকে না জানিয়ে চলে আসতেছি। এখন বাসের মধ্যে আছি, বাসায় আমাকে না দেখেই আমাকে কল করবে। ও চায় আমি সারাক্ষণ ওর সাথে থাকি। আচ্ছা মানলাম থাকলাম তোর সাথে, কিন্তু তুই তো পরে থাকস ল্যাপটপের ভিতরে। তাই জেদ দেখিয়ে ওর সাথে 1 সপ্তাহে কোনো করিনি। দেখি কিভাবে এখন থাকিস, ভালো লাগে না তাকে, একদম বোরিং। আমার পাশে একটা মেয়ে বসে আছে, দূর আশেপাশে এত খালি সিট থাকতে আমার কাছে কেন এসে বসলো। খুব অন্যরকম ফিল করছি, ভাবলাম উঠে চলে যাই। পিছনে খালি সিট পড়ে আছে, ওইখানে গিয়ে বসি, কিন্তু তাকে দেখি মেয়েটা বেদম ঘুমাচ্ছে। তো ডাক দিয়ে লাভ নেই, আমি নর্মাল হয়ে ভাবতে লাগলাম চাঁদনি যখন ফোন দিয়ে জিজ্ঞাসা করবে কোথায় আছি, কখন বাসায় যাব, কি করি, এটা নিয়ে আসতে হবে, তখন কি করব। যখন শুনবে আমি সিলেট যাচ্ছি, তখন ওর রিয়াকশনটা কেমন হবে? যে কিনা আমাকে ছাড়া সন্ধ্যার পর 1 ঘন্টা থাকতে পারে না, সে কিনা সপ্তাহের পর সপ্তাহ আমাকে ছাড়া কাটিয়ে দিবে, সেটা সম্ভব না। ও যদি সত্যি আমাকে ভালোবাসে থাকে তাহলে আমি শিওর ও অপেক্ষা করবে। আমার মনে হয় না ও অপেক্ষা করবে, সাথে সাথে গাড়ি নিয়ে চলে আসবে আমাকে নিতে। এসব ভাবতে ভাবতে দেখি চাঁদনি কল দিয়ে বসলো, আমি কল ধরলাম। আমি কিছু বলছি না, চাঁদনি বলল, কোথায় তুমি? সিলেট যাচ্ছি। কি কোথায় তুমি? আর এত গাড়ির আওয়াজ কেন? সিলেট যাচ্ছি। সিলেট যাচ্ছ মানে? মজা করো? সিলেটে পোস্টিং হয়েছে। কিসের পোস্টিং? একটা চাকরি পেয়েছি, কিন্তু পোস্টিং হয়েছে সিলেটে, তাই সিলেট যাচ্ছি। পাগল নাকি তুমি? আর তোমাকে কে বলেছে চাকরি ইন্টারভিউ দিতে? আমি কি তোমার দিকে তাকিয়ে বসে থাকবো? আর তুমি তো সারাদিন ল্যাপটপ নিয়ে পড়ে থাকো। এখন আমি নাই, তাই সারাদিন ল্যাপটপের ভিতরে পড়ে থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এখন তুমি কোথায় আছো? ভৈরব। এক্ষুনি গাড়ি থেকে নামো, নেমে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দাও। পারবো না। পারবা না মানে? দেখো আমাকে রাগিও না। সিলেট যাচ্ছি, কিছুদিন চাকরি করি, 1 সপ্তাহ পর বাসা আসবো। এতদিন আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। সন্ধ্যার পর 1 ঘন্টা তোমাকে ছেড়ে থাকতে পারি না, আর 1 সপ্তাহ কি করে থাকবো? প্লিজ চলে আসো না। তুমি কি জন্য যাচ্ছ? টাকার জন্য তো? কত টাকা লাগবে তোমার? টাকা পয়সার কোনো অভাব আছে তোমার? তোমাকে বিয়ে করেছি কি জন্য জানো? জানি, তোমার চাহিদা মেটানোর জন্য আর তোমার গোলামির জন্য। তুমি আমার বিন্দুমাত্র কথার কর্ণপাত করো না, তাই তোমাকে উন্মুক্ত করে দিলাম। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই থাকো তুমি, আমি আর নাই। না সেটা না। তাহলে কি? অফিসে তোমার পাওয়ার দেখাও, তাই তোমার অফিসেও নাই, তোমার কাছেও নাই। এখন যেভাবে ইচ্ছা তুমি চলো। না, তুমি সন্ধ্যার আগেই বাড়ি আসবা, এটা আমার পরিষ্কার কথা। যদি না আসো তাহলে আমার আর মুখই দেখতে পারবা না। এটাই চাই, তোমাকে আমার ভালো লাগে না, তুমি বিরক্তিকর, সাইকো। তুমি আমাকে রাগান্বিত করে মজা পাও, আমি ছাড়া আর মানুষ আছে, তাদের গিয়ে রাগান্বিত করো। তোমার উপর রাগ করতে করতে আমি বিরক্ত। তুমি ভুল বুঝছো আমাকে। প্লিজ বাড়িতে চলে আসো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তো তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না, কখন যে মারা যায় কে জানে। তোমাকে আমি সত্যিই ভালোবাসি, তুমি আমাকে লাস্ট একটা সুযোগ দাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বলে জোরে জোরে কাঁদতে লাগলো। বলল, আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি। এটা বলে চাঁদনি ভিডিও কল দিল। আমি কল রিসিভ করলাম, দেখি চাঁদনি কেঁদে কেঁদে একাকার। আমি জানি ও আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু ও যে পাগলামিগুলো করে সেগুলো আমার একটু ভালো লাগে না, যেন এখনো ছোট রয়েছে। চাঁদনি কেঁদে বলল, তোমার কাছে হাত জোড় করছি, তোমার প্রত্যেকটা কথা আমি মেনে চলবো। তুমি যেভাবে বলবে সেভাবেই সব কিছু হবে। আচ্ছা তুমি কেঁদো না, 1 সপ্তাহ আমি থাকি। কিভাবে আমি থাকবো? না, তোমাকে থাকতেই হবে। পারবো না, আমি পারবো না। এমন সময় হেল্পার এসে বলল টিকিট দেখাতে, যার কারণে মোবাইলটা একটু ঘুরে যায়। চাঁদনি বলল, পাশের মেয়েটা কে? মোবাইলটা ঘোরাও। আমি মোবাইল ঘোরালাম, দেখি মেয়েটা তখন বেদম ঘুমাচ্ছে। চাঁদনি দেখে বলল, ও তোমরা ডেটে যাচ্ছ? আরে কি বলো এগুলা, ওনাকে আমি চিনি না। তাহলে তলে তলে তোমার এগুলো চলে কেন? আমাকে দিয়ে হয় না? আবার গিয়ে কোন মেয়ের পিছে ছোট? আরে তুমি অচেনা এক মেয়েকে কি বলছো এগুলো, উনি শুনলে কি ভাববে?
তোমরা সিলেট যাচ্ছ ঘুরতে। হায় রে আমার পোড়া কপাল, কি করলাম আমি জীবনে। দেখো চাঁদনি, ওনাকে আমি চিনি না, উনি জাস্ট আমার পাশে বসলো, ওনার সাথে আমি একটা কথা বলিনি। চোর চুরি করে কি বলে আমি চুরি করছি? চাঁদনি, কি চাঁদনি? হ্যাঁ, তুমি আমার সাথে এত বড় একটা বাটপারি করতে পারছো? তুমি আমাকে ঠকিয়েছো। আচ্ছা তুমি সিলেট আসো, তারপর তুমি দেখো ওই মেয়েকে আমি চিনি না, সে শুধু আমার পাশে এসে বসছে, এতটুকুই। আচ্ছা, আমি আসছি। ওকে এখন রাখো। আমি ফোন কেটে বড় একটা শ্বাস ছাড়লাম। পাশের মেয়েটার জন্য উল্টা অপমানিত হলাম। মেয়েটার মুখের নেকাব দেওয়া, মেয়েটা নড়ে চড়ে বসলো, বলল আমি কি আপনাকে ডিস্টার্ব করছি? বলল সিলেটি ভাষায়। আপনাদের সুবিধার্থে শুদ্ধ ভাষায় বললাম। না তো, কেন? মনে হচ্ছে ওয়াইফের সাথে রাগারাগি হয়েছে, কথার মধ্যে শুনলাম আমাকে নিয়ে কথাও হয়েছে। তেমন কিছু না, আমি আমার ওয়াইফকে না বলে সিলেট চলে যাচ্ছি। এখন পাশে আপনাকে দেখে ভাবছে আপনার সাথে পালিয়ে যাচ্ছি। এটা বলার সাথে সাথে মেয়েটি হাসিতে ফেটে পড়ল, বলল আপনার ওয়াইফ দেখি অনেক সেন্সিটিভ। তেমনই। আপনার ওয়াইফকে দেখতে পারি? আপনার ব্যাগটা কোন কোম্পানির? চাঁদ কোম্পানির? চাঁদ কোম্পানির সিইও কে কখনো দেখেছেন? না, কিন্তু আমি ওই কোম্পানিতে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। মেয়েটা মোবাইল বের করে কয়েকটি ভিডিও দেখালো, বলল এই মেয়েটা না? আমি আমার মোবাইল থেকে আমার আর চাঁদনির একসাথে একটা কাপল ছবি দেখালাম। মেয়েটা বড় বড় চোখ করে তাকালো, বলল আপনি এই কোম্পানির মালিকের হাজবেন্ড? আমি বিশ্বাস করতে পারতেছি না, এটা কিভাবে সম্ভব? আমার পাশে আপনি বসে আছেন আর এতক্ষণ আপনি কথা বলছেন আপনার ওয়াইফের সাথে। আপনার ওয়াইফ এত বড় কোম্পানির মালিক? আপনার ওয়াইফকে দেখি কোনো কেয়ারই করলেন না? তেমন কিছু না। আপনি অনেক ভাগ্যবান মানুষ। আমি মনে মনে ভাগ্যবান না ছাই, প্যারার শেষ নাই। চাঁদনি যে ভিতরে ভিতরে একটা সাইকো, এটা তো তারা জানে না। আরে তেমন কিছু না। গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকায় ওরা আমাকে নেয়নি। আপনি যদি আপনার ওয়াইফকে একটু বলতেন তাহলে একটু উপকার হতো। আমি ভাবলাম এ তো দেখি কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছে। আবার ওনার জন্য প্রমোশন চাইলে চাঁদনি ভাববে তলে তলে আমরা দুজন প্রেম করে বেড়াচ্ছি, যার কারণে তার জন্য প্রমোশন চাইতে এসেছি। কিন্তু তার কোম্পানির কোনো কাজে আমি হস্তক্ষেপ করি না। আমি এতটুকু পারি, আপনার সাথে তার দেখা করে দিতে পারি। কি করে যে আপনাকে ধন্যবাদ দিব? আর এত বড় একটা মানুষ, আপনার পাশে বসার সৌভাগ্য কতজনের আছে? প্লিজ আপনার নাম্বারটা দেন। শিওর। এবং আমি আমার নাম্বারটা দিলাম। বলল কখন ফোন দিব? আগামীকাল কোনো এক সময় দিয়েন। জি আচ্ছা। দেখি চাঁদনি কল দিয়েছে, বলল তুমি এখনো ওই মেয়েটার পাশ থেকে উঠছো না? কেমন বেহায়া তুমি! গিয়ে কোনো পুরুষের পাশে বসো। আচ্ছা যাচ্ছি। এখনই যাও, আমি ভিডিও কল দিব। আমি ফোন কেটে মেয়েটাকে বললাম একটু সাইড দিবেন। শিওর। আমি বের হয়ে পিছনে তাকিয়ে দেখি গাড়ি ফুল। আরেকজন মহিলাকে বললাম মেয়েটার পাশে বসতে। আমি সিট চেঞ্জ করে একজন ছেলের পাশে বসলাম। বসার সাথে সাথেই চাঁদনি ভিডিও কল দিল। আমি তাকে দেখালাম। চাঁদনি বলল আমি বের হচ্ছি। আচ্ছা আসো, তোমার ড্রাইভার না আছে? আছে। তুমি কিন্তু গাড়ি চালাবা না। আচ্ছা। আমি ফোন কেটে দিলাম। এখন শান্তিমতো রিল্যাক্স হলাম। 3 ঘন্টার ভিতরে সিলেট চলে যাচ্ছি। এসে চাঁদনিকে কল দিলাম। চাঁদনি বলল ওর আসতে আরো 3 ঘন্টা লাগবে। আমি ভাবলাম এই ফাঁকে একটা হোটেলের রুম বুক করি। ও তো আবার নিম্নমানের হোটেলে থাকতে পারবে না। দেখি ওই মেয়েটা আসছে, এসে বলল প্লিজ ফোন ধরবেন। আপনার নাম কি? লিমা। আচ্ছা আমি সেভ করলাম। অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এই বলে মেয়েটা চলে গেল। আমি গিয়ে হোটেল বুক করলাম। আমি রুমে গিয়ে ফ্রেশ হলাম। বাইরে বের হয়ে অপেক্ষা করতে লাগলাম চাঁদনির জন্য। চাঁদনি কল দিল। কোথায় তুমি? তোমার লোকেশন দাও। আচ্ছা আমি পাঠাচ্ছি। আমি লোকেশন পাঠালাম। চাঁদনি আসলে তারপর কি হবে? হয়তো এখানে থাকবো, নয়তো আবার ঢাকায় ফিরে যেতে হবে। কিন্তু ঘরে বসে খাওয়ার মতো লোক আমি নই। একটা না একটা কিছু তো করবই। হয় আবার চাঁদনির কোম্পানিতে অ্যাটেন্ড হব, কিন্তু ও যদি আবার পাগলামি করলে করুক, তাতে সে তার নিজের কপাল খাবে। আমি আবার রুমে গিয়ে শুয়ে রইলাম। প্রচণ্ড খিদা পেয়েছে, কিন্তু খাবো না। চাঁদনি আসলে একসাথে খাবো। চাঁদনিকে ভালোবাসি না এ কথা বললে ভুল হবে। তাকেও আমি ভিতর থেকে ফিল করি, কিন্তু মাঝে মাঝে মন চাই তাকে মেরে রক্তাক্ত করে ফেলি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে আসলো। তখন কলিং বেল বেজে আওয়াজ আসলো। আমি গিয়ে দরজা খুললাম। দেখে বাইরে চাঁদনি দাঁড়িয়ে আছে ক্লান্ত শরীর নিয়ে। রুমে ঢুকেই আমাকে জোরে জোরে কাঁদতে লাগলো। বলল
তুমি কি করে পারলা আমাকে একা ছেড়ে চলে আসতে? আমি কি তোমার কাছে এতই বিরক্ত? আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না। বলে জোরে জোরে কাঁদতে লাগলো। আমিও বাধ্য হয়ে তাকে জোরে ধরলাম। চাঁদনি আবার বলল, আমার কাজ যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে তুমি আমাকে মারো, মেরে আমাকে রক্তাক্ত করে ফেলো, তবু আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, এখন কেঁদো না, আমি তোমাকে বুঝিয়ে বলি। চাঁদনি আমাকে ছেড়ে দিল। বলল, এখন আমাকে বলো কি জন্য আমাকে ছেড়ে চলে আসলা? বলবো, সব বলবো। তার আগে তুমি ফ্রেশ হও, কিছু খাওয়া দাওয়া করি। বিশ্বাস করো প্রচন্ড খিদা লাগছে, তোমার জন্য বসে আছি। আচ্ছা। চাঁদনি বাইরে মুখ বের করে কাকে জানি বলল, নাদিরা, তুমি আরেকটা রুম বুক করে রেস্ট নাও। কোথায় ওয়াশরুম? এদিকে চাঁদনি ওয়াশরুমে ঢুকে গেল। ভাবলাম চাঁদনির বুদ্ধি আছে ভালো, ও মেয়ে ড্রাইভার নিয়ে আসছে, জানে আমি শুনলে ঘ্যান ঘ্যান করবো। কিছুক্ষণ পর চাঁদনি ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে বলল, কি খাবে? যে কোনো কিছু। অর্ডার দাও। দিচ্ছি। কিছুক্ষণের ভিতরে খাবার চলে আসলো। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি বিছানায় শুয়ে পড়লাম। চাঁদনি আমার পাশে শুয়ে পড়লো। এখন বলো কি জন্য আসছো, আর ওই মেয়েটা কোথায়? এটা তোমাকে আগেই বলেছি, একটা চাকরির জন্য আসছি, আগামীকাল জয়েন ডেট। দেখি কাগজপত্র। আমি চাঁদনিকে কাগজপত্র দিলাম। ও দেখে বলল, মাত্র 15,000 টাকা বেতন। মনে করো আমার কোনো কোম্পানি নেই অথবা কোনো টাকা আয় করার সুযোগ নেই, তখন কি আমাদের 15,000 টাকা দিয়ে হবে? আর এটার কাজ কি? মাঠে কাজ করো রোদ্রের মধ্যে। তুমি তো দেখি একদিনেই কালো ভূত হয়ে যাবে। আমার অফিসে আবার এসে পড়ো। পাগল নাকি? পরে তুমি আবার পাগলামি করতে। আরে না, এখন আমি ঠিক হয়ে গিয়েছি। আমি কিভাবে বিশ্বাস করব? আমার কাজেই তুমি তা প্রমাণ পাবে। ওকে, এখন কি করব? আসছি যখন চলো 2-3 দিন ঘুরে যাই। আচ্ছা, এখন ঘুমাবো, প্রচন্ড ক্লান্ত লাগছে। আমিও। আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। রাত 3টার দিকে উঠলাম। উঠে দেখি চাঁদনি পাশে নেই। বেলকনিতে তাকিয়ে দেখি ও বাইরে দাঁড়িয়ে আছে। ভাবলাম মন খারাপ। মন খারাপের কারণ কি? আমি তো ওর উপর সবসময় রাগ করি। ও কি আমার উপর আবার রাগ করলো? আজকেও শাড়ি পরে এসেছে। আমি চুপচাপ করে তার পিছনে গিয়ে পেটের নিচে নাভির মধ্যে হাত রেখে বললাম, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? জানি না, ভালো লাগছে না। কি হয়েছে বলবা তো? কি করছো এখানে? চলো ভিতরে যাই। আমি চাঁদনিকে কোলে তুলে নিলাম। কোলে নিয়ে নরম তুলতুলে বিছানায় ফেললাম। বলো, কালকে কোথায় যাইবা? তোমার যেখানে খুশি। আমার তো মন চায় সব জায়গায় যেতে। চাঁদের ঘাড়ে কিস করতে করতে বলছিলাম। তাহলে সব জায়গায় যাব। আহ, চাঁদনি মনে হয় চোখে সর্ষে ফুল দেখছে। সকালে ঘুম থেকে উঠলাম, দেখি চাঁদনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তার শরীর কাঁপছে। তার শরীরে কাপড়ের ছিটে ফোটাও নেই। কি হলো রাতে? আমি চাঁদনির শরীর পাতলা কম্বল দিয়ে ঢেকে দিলাম। আমি উঠতে যাব, চাঁদনি বলল, ওঠো না, আরো কিছুক্ষণ শুয়ে থেকো। আচ্ছা সুইটহার্ট। হুম। আবার শুয়ে পড়লাম। চাঁদনি আমাকে জড়িয়ে ধরলো। চাঁদনি বলল, আমি তোমাকে ভালোবাসি তাফিম। আমিও। চলো না, আজকের দিনটা শুধু ঘরেই কাটিয়ে দিই। ওকে, তুমি যেভাবে চাইবা সেভাবে হবে। না, আজকে শুধু দুজনে ঘুরব। আচ্ছা সমস্যা নেই, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। আমি চাঁদনিকে কোলে করে ওয়াশরুমে নিয়ে এলাম। দুজনে একসাথে গোসল করে খাবার অর্ডার করলাম। খাওয়া দাওয়া করে ঘুরতে বের হলাম। চায়ের বাগানে গেলাম। সেখানে অর্ধেক দিন কাটিয়ে আবার হোটেলে চলে আসলাম। রুমে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিলাম। তখনই দেখি লিমা নামক মেয়েটির ফোন। আমি কিছুক্ষণ পর ধরলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনছেন? গতকাল যে নাম্বার নিয়েছিলাম আমি লিমা। চিনেছি। ম্যাডামের সাথে দেখা করতে পারবো? পারবেন। আমি একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় চলে আসেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম। ফোন কেটে চাঁদনিকে বললাম, গতকাল যে আমার পাশে একটা মেয়েকে দেখছিলে না, হুম। ওই মেয়ে তোমার সাথে দেখা করতে চাচ্ছে। ওর আমার সাথে দেখা করবে কেন? আর ওই মেয়ে তোমার নাম্বার কোথা থেকে পেলো? ওই মেয়ে যখন জানতে পারলো তুমি আমার ওয়াইফ, আর গতকাল সে তোমার কোম্পানিতে গিয়েছিল চাকরির জন্য, কিন্তু হয়নি। তোমরা এত কথা বলে ফেলেছো? ভালোই। আমি বলছিলাম সিট চেঞ্জ করতে, না হলে জানি আর কি করে ফেলতে। চাঁদনি, ওই মেয়ের সাথে আমি দেখা করব না।
দেখো আমি কথা দিয়েছি তোমার সাথে দেখা করিয়ে দেব, আমাকে অপমানিত করো না। আমি চাই ও আর তোমার সীমানার ভিতরে না আসুক, সেই জন্য আমি তার সাথে দেখা করব না। না, তুমি দেখা করবা। মেয়েটার কথা শুনে মনে হয়েছে মেয়েটা অনেক কষ্টে আছে, যে কোনো একটা পোস্টে ঢুকিয়ে দাও। আমার ঠেকা পড়ছে। আর যে পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম ওই পোস্টে আর লোক নেওয়া যাবে না, স্টক আউট। আচ্ছা ঠিক আছে, তুমি এই কথাটা তার সামনে গিয়ে বলো। আমি পারবো না। তাহলে আমারই যেতে হবে। তুমি যাবা কেন? তুমি যাবা কেন? মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আমি কথা দিয়ে কথা রাখিনি। তুমি দেখা করবা না, আমিও করব না। নাদিরাকে দিয়ে বলাবো আমরা কেউ তোর সাথে দেখা করতে ইচ্ছুক না। দেখো আমি মেয়েটাকে ঠিকানা বলে দিয়েছি, ও মনে হয় আসছে। তোমার দেখা করতে সমস্যা কি? এখন কি করব? এক কাজ করো, ওকে যে কোনো একটা চাকরি দিয়ে দাও যাতে সে খুশিতে বাড়ি ফিরে। দেখো কত মায়া। দূর, তোমার যেটা খুশি সেটা করো। এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম। চাঁদনি বাইরে বের হয়ে নাদিরাকে কি জানি বলল, সে সব শুনে লাভ নেই। দোয়া করি ওই মেয়ের সাথে আর যেন দেখা না হয়। মেয়েটা মনে মনে কি ভাববে। পরদিন সকালে আমরা দুজন ঢাকায় চলে আসি। একদিন পর আবার চাঁদনির অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি আবার চাঁদনি কি রং শুরু করে।